স্কুলস অফ ব্যাংকিং এ আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকের ডিসকাশন টপিক হচ্ছে ব্যাংক কোম্পানি সংশোধন আইন 2023 প্রসঙ্গে। ব্যাংক কোম্পানি আইন মূলত 2023 সালের 26শে জুন বাংলাদেশ গভর্নমেন্টের গেজেট প্রকাশিত হয়, যা বিআরপিডি সার্কুলার নাম্বার 25 24 জুলাই 2023 সালে সকল ব্যাংক কোম্পানির জন্য এই আইনটি পরিপালন হিসাবে বাংলাদেশ ব্যাংক সার্কুলার জারি করে। উক্ত আইনে যে বিষয়গুলো সংশোধন, উক্ত ব্যাংক কোম্পানি আইনে মেজর যে ধারাগুলো সংশোধিত হয়েছে তার মধ্যে ধারা নাম্বার 3, ধারা নাম্বার 5, ধারা নাম্বার 14, 15, 17, 23, 26, 27, 27-এর খ, 28, 29-এর ক, 44-এর ক, খ, 45, 46 এবং 9 নম্বর ধারা সংশোধন এবং সংযোজন কিছু অংশ বিয়োজন করা হয়। আমি এই প্রত্যেকটি ধারা আলাদাভাবে আলোচনা করছি। প্রথমে আসছি হলো এই আইনটি মূলত ব্যাংক কোম্পানি সংশোধন আইন 2023 নামে অভিহিত হবে। এবার আমরা যাই সেকশন নাম্বার 26 এ কি ধরনের সংশোধন আছে, ইনভেস্টমেন্ট ইন সাবসিডিয়ারিজ। তাতে বলা হয়েছে সেকশন 26 এ বাংলাদেশ ব্যাংক টাইম টু টাইম যে লিমিটটা নির্ধারণ করবে সেই লিমিট অনুসারেই কিন্তু সকল ব্যাংক তার সাবসিডিয়ারি প্রতিষ্ঠানে মূলধন হিসাবে বিনিয়োগ করতে পারবে, তার অতিরিক্ত বিনিয়োগ করতে পারবে না। তো সেটা কি? মূলত তার পরিশোধিত পেড আপ ক্যাপিটাল, শেয়ার প্রিমিয়াম, স্ট্যাটুটরি রিজার্ভ এবং রিটার্ন আর্নিং টোটাল মিলে সমষ্টিগতভাবে 25% অধিক হবে না। তবে শর্ত থাকে যে তার ধারণকৃত শেয়ার ক্রয় মূল্যের উক্ত ব্যাংক কোম্পানি পরিশোধিত মূলধনের 5% অধিক হবে না, এবং বিনিয়োগকৃত কোম্পানির যে শেয়ার কিনবে, ব্যাংক যদি যে কোম্পানি সাবসিডির মাধ্যমে যেই কোম্পানির শেয়ার কিনতে চায় সেই কোম্পানির পরিশোধিত মূলধনের অবশ্যই 10% অধিক হবে না। এই দুটো মিলে, তবে আরো শর্ত থাকে যে এখানে 5% এবং 10%, ক এবং খ সেকশন, এই দুটো মিলে উক্ত ব্যাংক কোম্পানির পরিশোধিত মূলধনের 10% অধিক হবে না। আমরা যদি রেস্ট্রিকশন টু সেকশন নাম্বার 27 এর সংশোধন কি আনা হয়েছে, রেস্ট্রিকশন টু লোন টু দ্য ডিরেক্টরস এন্ড দেয়ার ফ্যামিলি মেম্বার্স, অর্থাৎ কোন পরিচালক এবং পরিচালকের পরিবারদের সদস্যদেরকে জামানতি ঋণ বা অগ্রিম ব্যতীত কোনরূপ ঋণ বা অগ্রিম মঞ্জুর করা যাবে না। অর্থাৎ পরিবারের সদস্যদেরকে জামানত ছাড়া কোনো ধরনের ঋণ প্রদান করা যাবে না। এবং সেকশন নাম্বার 27 কতে কি লেখা আছে, রেস্ট্রিকশন টু অ্যাকসেপ্ট রেজিগনেশন লেখা। ব্যাংক যে প্রতিষ্ঠানগুলোতে লোন দিয়েছে ওই প্রতিষ্ঠানে কোনো ডিরেক্টর যদি, এবং এই লোনটা যদি ক্লাসিফাইড হয় অথবা লোন কন্টিনিউ আছে, অথবা ধরেন লোন এখনো সেটেল হয় নাই, সেক্ষেত্রে ওই কোম্পানির কোনো দেনাদার কোম্পানির যদি কোনো ডিরেক্টর রিজাইন লেটার জমা দেয় ওই কোম্পানিতে, তাহলে সেকশন 27 ক অনুসারে ব্যাংক এবং যে ব্যাংক থেকে লোন নিয়েছে ওই ব্যাংকের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমোদন ছাড়া তার পদত্যাগ কার্যকর হবে না, এবং কোন পরিচালক তার শেয়ার হস্তান্তর বা বিক্রয় করিতে পারিবে না। আমরা যদি সেকশন নাম্বার 27 খতে যাই, এখানে কিন্তু একটা মেজর চেঞ্জ এসেছে। ইচ্ছাকৃত খেলাপি ঋণ গ্রহীতার তালিকা চূড়ান্তকরণ এবং তার বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে ব্যাংক কোম্পানি আইনে ব্যাপক কিছু চেঞ্জ আসছে। তাতে বলা হয়েছে সেকশন নাম্বার 1 এ 27-এর খ সেকশন 1 এ বলা হয়েছে যে প্রত্যেক ব্যাংক কোম্পানি এবং আর্থিক প্রতিষ্ঠান তাদের ইচ্ছাকৃত খেলাপি ঋণ গ্রহীতার তালিকাভুক্ত করবে এবং উক্ত তালিকা বাংলাদেশ ব্যাংকে প্রেরণ করিবে। বাংলাদেশ ব্যাংক উক্ত তালিকা সকল ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের নিকট প্রেরণ করিবে। সেকশন 3 এ যেটা বলা আছে যে ইচ্ছাকৃত খেলাপি ঋণ গ্রহীতার তালিকা শনাক্তকরণ এবং চূড়ান্তকরণ বিষয়ে বাংলাদেশ ব্যাংক সময় সময় সকল ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানকে নির্দেশনা প্রদান করিবে। অলরেডি আমরা জানি একটা সার্কুলার প্রদান করেছে। সেকশন নম্বর 4 এ যেটা বলা আছে 27-এর যে ইচ্ছাকৃত খেলাপি ঋণ গ্রহীতার নাম চূড়ান্তকরণের পূর্বে ঋণ গ্রহীতাকে তার বক্তব্য উপস্থাপনের জন্য অবশ্যই সুযোগ প্রদান করিতে হবে, এবং 7 কর্মদিবসের মধ্যে চূড়ান্তকরণের পর অনুরূপ ঋণ গ্রহীতার নাম চূড়ান্তকরণের পর প্রত্যেক ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান 7 কর্মদিবসের মধ্যে সংশ্লিষ্ট ঋণ গ্রহীতাকে এই মর্মে অবহিত করতে হবে। তারপর উক্ত ঋণ গ্রহীতা যখন চিহ্নিত হওয়ার পর তাকে অবহিত করার পর সে যদি সংক্ষুব্ধ হয়, তাহলে 30 দিনের মধ্যে বাংলাদেশ ব্যাংকের নিকট নির্দিষ্ট একটি আপিলের ফরম্যাট আছে, সেই ফরম্যাটে সে আপিল করবে। তবে সেক্ষেত্রে বাংলাদেশ ব্যাংকের সিদ্ধান্তই চূড়ান্ত সিদ্ধান্ত হিসেবে পরিগণিত হবে।
তারপর যেটা হচ্ছে বাংলাদেশ ব্যাংক মূলত ব্যাংক কোম্পানি আইনে, তারপর ব্যাংক কোম্পানি আইনে মূলত উইলফুল লোন ডিফল্টারের জন্য বিভিন্ন ধরনের শাস্তির প্রবিধান রেখেছে। উইলফুল লোন ডিফল্টার মূলত বিদেশ ভ্রমণে নিষেধাজ্ঞা, ট্রেড লাইসেন্স ইস্যুতে নিষেধাজ্ঞা, বাংলাদেশ সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন আরজিএসসি রেজিস্টার্ড জয়েন্ট কোম্পানিজ এন্ড ফার্মের নিকট হতে কোম্পানি নিবন্ধনের জন্য নিষেধাজ্ঞা আরোপের নিমিত্তে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার জন্য করিলে বাংলাদেশ ব্যাংক যদি প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার জন্য অনুরোধ করে, তাহলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা পূরণ করবে, প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করিবে। ইচ্ছাকৃত খেলাপি ঋণ গ্রহীতা হিসেবে কোনো ব্যক্তি অথবা প্রতিষ্ঠান যদি তালিকাভুক্ত হয় এবং উক্ত তালিকাভুক্ত হতে অব্যাহতি হওয়ার পর পরবর্তী 5 বছর না যাওয়া পর্যন্ত, অর্থাৎ পরবর্তী 5 বছর পর্যন্ত কোনো ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান হিসেবে সে পরিচালক হিসেবে যোগ্য হবে না। এবং সেকশন নম্বর 8 যেটা বলা আছে যে যখনই তার তালিকা চূড়ান্তকরণ করা হবে ইচ্ছাকৃত খেলাপি ঋণ গ্রহীতা হিসেবে, সাথে সাথে বাংলাদেশ ব্যাংক তার পরিচালক পদ শূন্য বলে ঘোষণা করবে। তবে এখানে যেটা 5 নম্বরে যে উপধারা 5-এর অধীনে যে তার বিরুদ্ধে সে যদি আপিল না করে অথবা আপিল যদি মঞ্জুর না হয়, তাহলে বাংলাদেশ ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠানের উক্ত ঋণ গ্রহীতাকে 2 মাস সময়ের মধ্যে 2 মাস সময় প্রদান করে একটা নোটিশ প্রদান করিবে পূর্ণ অর্থ চেয়ে, অর্থাৎ 2 মাসের সময় দিবে তাকে অর্থ সেটেলমেন্ট করার জন্য। উক্ত 2 মাস সময়ের মধ্যে যদি সে তার অর্থ ঋণ পুরো অর্থ সেটেলমেন্ট না করে, তাহলে উক্ত ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান তাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের পরিচালনা পর্ষদের অনুমোদন ক্রমে ফৌজদারি মামলা দায়ের করিবে। এবং এই মামলা দায়েরের ক্ষেত্রে অর্থ ঋণ আদালতে যদি অন্য কোনো মামলা পরিচালিত হয়, তা কখনোই বাধাগ্রস্ত হবে না। এখন ইস্যু হচ্ছে এই ব্যাংক কোম্পানি আইনের উক্ত ধারা এবং উপধারা যদি পরিপালনে কোনো ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান ব্যর্থ হয় জ্ঞাতসার, তাহলে উক্ত লঙ্ঘনের জন্য উক্ত ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানকে অনন্য 50 লাখ টাকা এবং অনাদায়ী 1 কোটি টাকা জরিমানা করবে। যদি উক্ত লঙ্ঘন অব্যাহত থাকে, তাহলে একদিন প্রথম দিনের পর হতে প্রতিদিনের জন্য অতিরিক্ত অনূর্ধ্ব 1 লক্ষ টাকা জরিমানা আরোপিত হবে। এবার আসি হলো সেকশন নাম্বার 28, সুদ বা মুনাফা মওকুফ। তা কি? তা হচ্ছে ব্যাংকের কোনো পরিচালক বা তার পরিবারের সদস্য যদি লোন নেয়, তাহলে তাদের যে আরোপিত সুদ তা কখনোই মওকুফ করবে না। এবং এইরূপ কোনো প্রতিষ্ঠান অথবা কোম্পানি যাতে ব্যাংক কোম্পানি অথবা উহার কোনো পরিচালক বা পরিবারের সদস্যগণের উপর উল্লেখযোগ্য শেয়ার আছে, অথবা সে জামিনদার আছে, অথবা ম্যানেজিং এজেন্ট হিসেবে কাজ করে, অথবা ওইসব প্রতিষ্ঠানে তাদের নিয়ন্ত্রণ রয়েছে, তাদেরও ঋণ তাদেরও সুদ মওকুফ করা যাবে না। অথবা এরকম কোনো ব্যক্তি যার সহিত ব্যাংক কোম্পানির কোনো পরিচালক, অংশীদার বা জামিনদার হিসেবে স্বার্থ সংশ্লিষ্ট রয়েছে, তাদেরও আপনি ঋণ মওকুফ করতে সুদ অথবা মুনাফা মওকুফ করতে পারবেন না। তাহলে ধারা 2-তে কি বলা আছে? উপধারা যে আমরা ব্যাখ্যা করলাম 28-এর সেকশন 1-এ, সেকশন 2-তে যেটা আছে, যদি এই বিধান কোন রকমে কোনো ব্যাংক আর্থিক প্রতিষ্ঠান লঙ্ঘন করে, তাহলে ইহা অবৈধ হবে। এবং অনুরূপ মওকুফের জন্য ইহা যে সকল পরিচালক বা কর্মকর্তা দায়িত্বপ্রাপ্ত রইয়াছেন তাদের প্রত্যেককে লঙ্ঘনের জন্য দোষী বলিয়া গণ্য করা হইবে এবং তাদেরকে অনূর্ধ্ব 3 বছরের কারাদণ্ড বা অনূর্ধ্ব 3 লক্ষ টাকা বা উভয় দণ্ডে দণ্ডনীয় অপরাধ হিসেবে বিবেচনা করা হবে। সেকশন 29 এর নতুন সংশোধন হয়েছে, তা হচ্ছে জামানত মূল্যায়নকারী প্রতিষ্ঠান বা কোম্পানির তালিকাভুক্তকরণ। কোনো ব্যাংক কোম্পানি ঋণ বা বিনিয়োগ গ্রহীতা কর্তৃক গৃহীত বা গৃহীতব্য ঋণ বা বিনিয়োগের বিপরীতে যে জামানত প্রদান করে, এটা মূল্যায়নের ক্ষেত্রে যে প্রতিষ্ঠান মূল্যায়ন করবে সেই প্রতিষ্ঠান অবশ্যই বাংলাদেশ ব্যাংকের তালিকাভুক্ত হইতে হবে। সেকশন 44-এর ক এবং খতে কি আছে? খতে নতুন সংশোধন করা হয়েছে, সেটা হলো পাওয়ার টু ভিজিট ফাউন্ডেশন। অর্থাৎ ব্যাংক যেসব ফাউন্ডেশন গুলো যেসব ফাউন্ডেশন গুলো প্রতিষ্ঠা করে, যেমন যমুনা ব্যাংক ফাউন্ডেশন, ইসলামী ব্যাংক ফাউন্ডেশন, যে ফাউন্ডেশন করে এই ব্যাংক কোম্পানি আইন বাংলাদেশ ব্যাংকে এই মর্মে পাওয়ার দিয়েছে যে বাংলাদেশ ব্যাংক সেকশন নাম্বার 44 কতে উক্ত ফাউন্ডেশন বা প্রতিষ্ঠানকে পরিদর্শন করতে পারবে এবং উক্ত ফাউন্ডেশন বা প্রতিষ্ঠানের হিসাব নিরীক্ষার জন্য বাংলাদেশ ব্যাংক তার দলিল দস্তাবেজ চেক করতে পারবে। দেন সেকশন নাম্বার 45-এ
আরেকটা পাওয়ার দেওয়া হয়েছে, পাওয়ার টু গিভ ডিরেকশন অফ দ্য সাবসিডিয়ারি কোম্পানিজ অর্থাৎ সাবসিডিয়ারি অর্গানাইজেশন। ব্যাংক কোম্পানি যেসব সাবসিডিয়ারি প্রতিষ্ঠানগুলো আছে, যে নামে অভিহিত হোক না কেন, উক্ত প্রতিষ্ঠানকে বাংলাদেশ ব্যাংক এই মর্মে এম্পাওয়ার্ড হয়েছে যে তাকে নির্দেশনা প্রদান, টাইম টু টাইম সার্কুলার জারি করা, ডিরেকশন প্রদান করা, ভিজিট করা। উক্ত আইনটি মূলত সেকশন নম্বর 45-এ সংযোজন করা হয়েছে। সেকশন 46-এ একটা নতুন সংযোজন হয়েছে, তা আপনারা সবাই জানেন যে চেয়ারম্যান, পরিচালক এবং প্রধান নির্বাহীকে তার পদ হতে অপসারণ। বাংলাদেশ ব্যাংক এই মর্মে যদি সন্তুষ্ট হয় যে, এই মর্মে যদি মনে করে যে ব্যাংকের পরিচালক, চেয়ারম্যান অথবা নির্বাহী, হ্যাঁ, যে নামেই অভিজ্ঞ হোক না কেন, তার যদি তার ডিপোজিটের এগেনিস্টে কাজ করেন তারা, তাহলে অবশ্যই বাংলাদেশ ব্যাংক কারণ লিপিবদ্ধ করিয়া আদেশের মাধ্যমে উক্ত ব্যাংকের চেয়ারম্যান, পরিচালক এবং প্রধান নির্বাহীকে তার পদ হইতে অপসারণ করিতে পারিবে। ধারা 3-এ যেটা বলা আছে, যদি তবে যদি যদি কোনো চেয়ারম্যান অথবা পরিচালক এই মর্মে তিনি অপসারিত হয়, তাহলে এই ধারার অধীনে উক্ত ব্যাংকের চেয়ারম্যান বা পরিচালক, প্রধান নির্বাহী পদে বহাল থাকিবেন না, এবং তিনি আদেশের তারিখ হতে 3 বছর পর্যন্ত, হ্যাঁ, অর্থাৎ এই সেকশন 3-এ যেটা বলা হয়েছে, যদি বাংলাদেশ ব্যাংক কোনো ব্যাংকের চেয়ারম্যান, পরিচালক অথবা প্রধান নির্বাহীকে অপসারিত করেন, তাহলে পরবর্তী 3 বছরের জন্য তিনি কোনো ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের প্রত্যক্ষ ও পরোক্ষভাবে সংযুক্ত হইবেন না বা অংশগ্রহণ করিতে পারিবেন না। সেকশন নাম্বার 109-এর কি কি সংশোধন আছে, এটা সর্বশেষ সংশোধন আমাদের এই ডিসকাশনের জন্য। পেনাল্টিজ টু ইউজ দ্য টার্ম ব্যাংক উইদাউট পারমিশন। আমরা মাঝে মাঝে দেখি কিছু প্রতিষ্ঠান হয়তো তাদের অজান্তে বা অগোচরে ব্যাংক শব্দটি ইউজ করেন। যদি কোনো প্রতিষ্ঠান বাংলাদেশ ব্যাংকের অনুমোদন ব্যতিরেকে ব্যাংক শব্দটি ইউজ করে, ব্যবহার করে, তাহলে উক্ত প্রতিষ্ঠানে, সমিতি অথবা প্রতিষ্ঠানের, কোম্পানি ওর ব্যবস্থাপনার সহিত সংশ্লিষ্ট সকল পরিচালক, ব্যবস্থাপনা পরিচালক বা নির্বাহী কর্মকর্তাকে যে নামেই অভিহিত হোক না কেন, উক্ত লঙ্ঘনের জন্য অনধিক 50 লক্ষ টাকা অর্থদণ্ডে বা অনধিক 7 বছরের কারাদণ্ডে বা উভয় দণ্ডনীয় হইবেন, এবং উক্ত লঙ্ঘন অব্যাহত থাকিলে প্রতিদিনের জন্য অনধিক 1 লক্ষ টাকা জরিমানা আরোপিত হবে। এই মেজর সেকশন গুলো আমরা আজকে ডিসকাশন নিয়ে আসলাম। আপনাদেরকে সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।